অন্তস্থ হৃদয়ে তৃষ্ণা লেখিকা শ্রাবণী ইয়াসমিন পর্ব ১৩। জেভিয়ারের সেই ঠান্ডা কণ্ঠটা শুনেই আনায়ার শরীর জমে বরফ হয়ে গেল, যেন তার সমস্ত রক্তপ্রবাহ থেমে গেছে। খুব ধীরে যন্ত্রচালিত এক কায়দায় সে পেছনে ঘুরে তাকায়, দেখে করিডোরের অন্ধকারে দাঁড়িয়ে আছে জেভিয়ার। চোখে সেই বাঁকা হাসি, ঠোঁটের কোণে নিঃশব্দ ব্যঙ্গ। তার এক হাতে চাবির রিং ধরা, অন্য হাত আরামে পকেটে। পাশে রাখা টেবিলের ওপর পড়ে আছে সুপের সেই বাটি। আরে আরে, ভয় পাচ্ছ কেন লাভবার? আমি তো তোমাকে চাবিটা দিতে এলাম যাতে দরজা খুলে পালাতে সুবিধা হয় তোমার। চোখে তীব্র ঠান্ডা ঝলক আর ঠোঁটে সেই চেনা হাড় কাঁপানো হাসি নিয়ে জেভিয়ার ধীরে ধীরে আনায়ার দিকে এগিয়ে আসে। আনায়া কেঁপে কেঁপে এক পা পিছিয়ে যায়, হৃৎপিণ্ড বোধ হয় বুক ভেঙে উঠে আসতে চাইছে। জেভিয়ার একেবারে তার সামনে এসে দাঁড়ায়। আনায়া নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে, যেন নিঃশ্বাসের শব্দটাও তার কাছে ভীষণ বিব্রতকর ঠেকছে। তারপর জেভিয়ার খুব ধীরে তার মুখের সামনে পড়ে থাকা একগাছি চুল কানের পেছনে গুজে দেয়। স্পর্শটা নরম, কিন্তু আতঙ্কে এত গভীর যে সারা শরীর অবশ হয়ে যায় আনায়ার। সে কাঁপতে থাকে, দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ভেতরে কেমন যেন ঢলে পড়ার মতো লাগে, চোখ অন্ধকার নামে। কিন্তু জেভিয়ার চুলকে গুজে দিয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, পালানোর প্রচেষ্টা একদমই বাজে ছিল। তোমার বুদ্ধির আরও ইমপ্রুভমেন্ট প্রয়োজন লাভবার। আনায়া নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে, চোখে জল জমে উঠেছে, ঠোঁট কাঁপছে, অথচ পা যেন জমে গেছে মাটিতে। জেভিয়ার ওর খুব কাছে এসে দাঁড়ালো। হঠাৎ করেই সে আনায়ার মাথার পেছন থেকে চুলের এক গোছা মুঠোয় ধরলো শক্ত করে। আহ! আনায়ার মুখ দিয়ে এক চাপা শব্দ বেরিয়ে আসে। জেভিয়ার মুখটা হালকা নামিয়ে আনায়ার কানের খুব কাছে এনে হিস করে ফিসফিস করে বলে ওঠে, বলেছিলাম না আমার কাছে একবার এলে ফিরে যাওয়ার আর কোনো পথ থাকে না? তাহলে কেন করছে এই বোকামি? আনায়া কেঁপে ওঠে, নিঃশব্দে ঠোঁট কামড়ে ধরে, যেন চিৎকার আটকে রাখছে। সে চেষ্টা করে সরে যেতে, কিন্তু ব্যর্থ হয়। জেভিয়ার ওর দিকে একদম ঝুঁকে পড়ে। যেহেতু সে আনায়ার তুলনায় বেশ লম্বা, ওর ছায়া পুরোটা ঢেকে দেয়। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার বিশাল ছায়া যেন আনায়ার ৫ ফুট ৩ এর শরীরটাকে পুরো গিলে ফেলার জন্য যথেষ্ট। তুমি আমাকে ঠকাবে ভেবেছ? আমার খাঁচার পাখি আমার ইচ্ছায় ডানা মেলবে, কিন্তু পালাতে পারবে না লাভবার। জেভিয়ার চুলোর মুঠোটা আরো শক্ত করে ধরে, আর আনায়ার চোখে পানি টলমল করতে থাকে আতঙ্কে, কষ্টে, অসহায়ত্বে। জেভিয়ারের হাতে চুলের মুঠোটা তখনও ধরা, তার চোখ তীক্ষ্ণ, ঠোঁট বাঁকা হেসে আবারও বলে ওঠে, প্রথমবার তোমাকে ছেড়ে দিয়েছি লাভবার, কিন্তু এবার এবার তুমি একটা ছোট কিন্তু সুন্দর একটা পানিশমেন্ট ডিজার্ভ করো। আনায়ের চোখ থেকে কান্নার ধারা গড়িয়ে পড়ছে, কিন্তু ঠোঁট কাঁপলেও কোনো শব্দ বের হয় না। সব কথা যেন তার গলায় গেঁথে গেছে, আটকে গেছে বুকের ভেতর। সে শুধু কাঁপছে, দম বন্ধ হয়ে আসছে তার। হঠাৎ জেভিয়ার ওর চুল ছেড়ে দেয়, তারপর ২ আঙুল দিয়ে ওর গাল ছুঁয়ে চোখের কোণায় জমা জলটা মুছে দেয় খুব ধীরে। বলো, তুমি কার? কণ্ঠটা এবার নরম, কিন্তু ভেতরে আগ্নেয়গিরির মতো চাপা উত্তাপ। আনায়া তাকাতে পারে না, কাঁদতে থাকে চুপচাপ, মাথা নিচু, কোনো শব্দ বের হয় না ঠোঁট থেকে। জেভিয়ার এবার আবার প্রশ্ন করে, গলায় হালকা খিটখিটে রেশ, তুমি কার লাভবার? আনায়া এবার চোখ তুলে তাকাতে যাবে, কিন্তু পারছে না। কান্না আটকে রাখা যায় না আর। সে ফুঁপিয়ে উঠতে গিয়েই জেভিয়ার এবার ধমক দিয়ে বলে ওঠে, তুমি কার লাভবার? আনায়া এবার কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলে, তো তোমার। শব্দটা অস্পষ্ট, ঠোঁট থেকে ভাঙা ভাঙা বের হয়। তবু তাতে জেভিয়ারের চোখে হালকা জল করে ওঠে দম্ভের আগুন। জেভিয়ার আনায়ার কাঁপতে থাকা চোখের দিকে তাকিয়ে হালকা এক বাঁকা হাসি দিল। সেই ঠোঁটে বাঁকানো দৃষ্টি ঠিক যেন কোনো ভয়ঙ্কর আনন্দে মেতে ওঠে শিকারীর মতো। সে ঠান্ডা গলায় বলল, গুড। তারপর একটু থেমে আবার আনায়ের কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে, নাও ইটস টাইম ফর ইয়োর পানিশমেন্ট লাভবার্ড। আনায়ের শরীর এক ঝটকায় জমে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু ঠোঁট শুধু কাঁপতে থাকলো। এরই মাঝে জেভিয়ার হঠাৎ খুব সাবলীলভাবে ওর কবজি চেপে ধরে। আনায়া ব্যথায় হালকা কোকিয়ে ওঠে, কিন্তু কিছু বলার সুযোগই পায় না। জেভিয়ার ধীরে ধীরে তাকে উপরে নিয়ে যেতে থাকে, তার শক্ত হাতে বন্দি হয়ে কেবল পা টেনে টেনে হাঁটে আনায়া। এই ভিলাটা তার কাছে এখন জেলখানার চেয়েও খারাপ। প্রতিটা করিডোর, প্রতিটা দেওয়াল যেন জেভিয়ারের চোখ খোদাই করে বসে আছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই জেভিয়ার একটা বন্ধ দরজার সামনে দাঁড়ায়। দরজার রং গভীর কালো, চারপাশ নিঃশব্দ। আনায়ের হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল, মনে হচ্ছিল ওটাই যেন চারপাশে বাজছে। জেভিয়ার ধীরে ধীরে দরজা খুলে ভেতরে নিয়ে গেল আনায়াকে।
ঘরটা অদ্ভুত, জানালা নেই, দেয়াল জুড়ে ধূসর রঙে ঢাকা। কোণে একটা ছোট আলো জ্বলছে, কমলা আভায় পুরো ঘরটা যেন রহস্য আর ভয়ের ছায়ায় ডুবে আছে। মেঝেতে কিছু চামড়ার বেল্ট ঝুলে আছে। একটা ছোট মেটাল টেবিলের ওপর কিসব জিনিস রাখা, ধাতব গ্লাস, বাইন্ডিং রশি আর চোখ ঢাকা একটা স্লিক ব্ল্যাক ফ্যাব্রিক। আনায়া কাঁপতে কাঁপতে বলল, প্লিজ জেভিয়ার, আমি ভুল করেছি। আমি আর কখনো। জেভিয়ারও ঠোঁটে আঙুল রেখে বলল, "শশ, এখন কথা বলার সময় না লাভবার, সময় এখন ক্লাসের।" আনায়াকে টানতে টানতে নিয়ে এসে জেভিয়ার দরজা বন্ধ করে দিল। রুমটা অদ্ভুত, সাদা দেওয়ালের একপাশ জুড়ে একটা লম্বা আয়না, চারপাশে ব্লো রেড কালারিং লাইট জ্বলছে, যেন কুয়াশার ভেতর সবকিছু দপদপ করছে। রুমের মাঝখানে একটা নরম লেদার কাউচ, যেখানে জেভিয়ার গিয়ে বসলো, পায়ের ওপর পা তুলে ধীর গভীর চোখে তাকিয়ে রইল আনায়ের দিকে। জেভিয়ারের ঠোঁটের কোণায় এক পশুচিত হেসে বলল, গো অ্যান্ড স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য মিরর। আনায় আতকে উঠল, মুখ নাড়াতে চাইল, কিন্তু ঠোঁট কাঁপল শুধু, তবে মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। জেভিয়ারের মুখ গম্ভীর হলো, একটু ঝুঁকে সামনে এলো, গলার স্বর আরও নিচু আর ভয়ানক। আই সেইড গো। এইবার আনায় আর কোনো উপায় থাকলো না, কাঁপা কাঁপা পায়ে সে সামনে এগোলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকতে লাগলো। ওর চোখে ক্লান্তি, গালে কান্নার দাগ, চুল এলোমেলো, একজন বন্দিনী মেয়ের প্রতিচ্ছবি যেন নিজেকেই দৃষ্টি উপহার দিচ্ছে। হঠাৎ পেছন থেকে জেভিয়ারের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, আনড্রেস ইয়োরসেলফ, স্ট্যান্ড কমপ্লিটলি ন্যাকেড। আনায় আতকে উঠে বলে, জেভিয়ার, সরি, আমি আর পালানোর চেষ্টা করব না, প্লিজ জেভিয়ার। আনার পুরো কথা শেষ করার আগেই জেভিয়ার নিরুপায় ভঙ্গিতে বলে, ও হোলা বাট, এটাই হচ্ছে তোমার পানিশমেন্ট আমার থেকে পালানোর চেষ্টা করার জন্য? নাও ডু ফাস্ট, ওয়েটিং বেবি। এখনো আরও একটু কাজ বাকি আছে তো। আনায় চোখ মুছতে মুছতে কিছু বলতে যাবে, তার আগেই জেভিয়ার আবার বলে ওঠে, ডু ফাস্ট। আনার চোখ দিয়ে পানি পড়তে থাকে আর ধীরে ধীরে নিজের গায়ের সব পোশাক খুলে ফেলে আয়নায় নিজের দিকে তাকায়। লজ্জায় ঘৃণায় নিজের থেকে চোখ ফিরিয়ে নেয়। জেভিয়ার আর একটু হেলান দিয়ে বসে আনার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, ইউ আর লুকিং ড্যাম সেক্সি বেবি, ইউর টিটস আর ড্রাইভ মি ইনসেইন, সো ফুল, সো পারফেক্ট, সো ফাকিং টেম্পটিং। আনায় নিজেকে আরও গুটিয়ে নেয়, হাত আড়াআড়ি করে নিজের বক্ষস্থল ঢাকার ব্যর্থ চেষ্টা করে। জেভিয়ার বাঁকা হেসে উঠে আনায়ের পেছনে গিয়ে দাঁড়িয়ে তার দুপাশের কাঁধে হাত রাখে। আনায় কেঁপে ওঠে। জেভিয়ার ঝুঁকে আনায়ের কাঁধে নিজের থুতনি রাখে। আয়নায় জেভিয়ার আর আনায়ের চোখাচোখি হয়। জেভিয়ারের হালকা ধূসর রাঙা চোখের অভিব্যক্তি আনায়ের বুঝতে পারল না, তবে জেভিয়ারের নিখুঁত চেহারাটার দিকে একধানে তাকিয়ে রইল। নিজের চেহারাটার পাশে জেভিয়ারের আকর্ষণীয় চেহারাটা আনায়ের কাছে ঠিক মানানসই লাগলো না। সে মনে মনে ভাবল, পুরুষ মানুষের বুঝি এত সুন্দর হতে আছে। ঠিক তখনই এক ঝলকে তীব্র একটা জ্বালা পিঠ বরাবর ছড়িয়ে পড়ে। আনায়া কেঁপে ওঠে, চোখ বড় বড় হয়ে যায় তার। আনায়া জেভিয়ারের দিকে লক্ষ্য করে দেখে তার পিঠে জেভিয়ার সূচালো কিছু দিয়ে খুব মনোযোগ দিয়ে কি যেন আঁকিবুকি করছে। কিছু বুঝে ওঠার আগেই জেভিয়ার ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ায়। ঠোঁটে এক অদ্ভুত তৃপ্তির রেখা। আনায়ার দৃষ্টি পড়ে তার হাতে একটা ধাতব ব্লেড। ইউ আর লুকিং সো বিউটিফুল। জেভিয়ার নেশালো কণ্ঠে বলে ওঠে, তার চোখে ঘোর লেগে আছে অদ্ভুত। আনায়া কাঁপা কাঁপা গলায় টলমলো চোখে জেভিয়ারকে বলে, ব্যথা লাগছে আমার জেভিয়ার, জ্বলছে অনেক। কি করলে তুমি? তুমি শুধু আমার, তোমার শরীর শুধু আমার মালিকানায় বন্দি থাকবে, তাই নিজের নাম তোমার শরীরে খোদাই করে রাখলাম। রক্ত আনায়ের পিঠ বেয়ে পা অবধি নামিয়েছে চুইয়ে চুইয়ে। জেভিয়ার আনায়ের গায়ের রক্তগুলো তুলো দিয়ে মুছে সেখানে মেডিসিন লাগিয়ে দেয়। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে আনায়ের সম্পূর্ণ শরীরে চোখ বুলায়। তার কেমন গলা শুকিয়ে আসছে। সে আনায়ের বুকের ঠিক মাঝ বরাবর নিজের শক্তপোক্ত হাতের একটা আঙুল নিয়ে স্লাইড করতে করতে বলে, ক্যান আই ইট দিস টু বাটার বলস? আনায়া কেঁপে উঠছে। সে নিজের ভেতর অনুভূতিগুলোকে দাবিয়ে রাখতে চাইছে তীব্রভাবে, তবে তার দেহ মানছে না। জেভিয়ারের ছোঁয়ায় তার শরীরে অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছে। তার ছোঁয়ার ধরনটাই এমন যে যে কোনো মেয়ে উন্মাদ হতে বাধ্য তার ছোঁয়ায়। হঠাৎই জেভিয়ার আনায়াকে কোলে তুলে নিয়ে পাশে টেবিলের ওপর বসিয়ে দেয়। আনায়ার মুখ দিয়ে কোনো শব্দ বের হওয়ার আগেই সে নিজের বুকের স্পর্শকাতর স্থানটিতে জেভিয়ারের গরম নিঃশ্বাস অনুভব করে।
জেভিয়ার সেইখানে নিজের নাক ঘষছে। আনার কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, তার শরীর তার বিরুদ্ধে চলে যাচ্ছে। সে চেয়েও জেভিয়ারকে দূরে সরিয়ে দিতে পারছে না। আনার ঘন ঘন নিঃশ্বাসের গতি পেয়ে হঠাৎই জেভিয়ার সেইখানে নিজের মুখ ডোবায়। আনায় জেভিয়ারের উষ্ণ ঠোঁটের ছোঁয়া অনুভব করছে তার বুকে। আনায় নিজের অজান্তেই জেভিয়ারের মাথা চেপে ধরে, তার চুলগুলো খামচে ধরে। জেভিয়ারের উন্মাদনা আরও বেড়ে যায়। সে আনায়ের বুক থেকে মাথা তুলে নিজের গায়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলে, টুডে ইউ আর ফিনিশ বেবি। এতদিন নিজে থেকে দূরে রেখেছিলি, আজ সেই সব কিছুর হিসেব তুলব। টুডে আই উইল জাস্ট কিল ইউ। আরে গায়ে জোর নেই নাকি? টাকা তো গুনে গুনে হিসেব করে নিবি, অথচ কাজ এমন স্লোভাবে করছিস যে আমি কোনো ফিলই পাচ্ছি না। ডেভিড বিরক্ত হয়ে বলল, দুবাইয়ে একটি 5 স্টার হোটেলের 5 তলায় একটি পার্সোনাল বুকড সুইমিং পুলের পাশে সান লঞ্জারের ওপর শুয়ে আছে ডেভিড, এবং সাথে রয়েছে নগ্নদেহী এক সাদা চামড়ার নারী, যে ডেভিডকে খুশি করতে ব্যস্ত। তবে ডেভিড সন্তুষ্ট হচ্ছে না। ডেভিডের চোখ দুটো এখন ঠিক তার সামনে নারীর মুখে নয়, তার দৃষ্টি যেন কোথাও আটকে আছে, অতীতের কোনো ক্ষতচিহ্নে অথবা ভবিষ্যতের কোনো হিসেব নিকেশে। মেয়েটি চুপ করে যায়, তার চোখে ভয়, কিন্তু অভ্যাসবশত সে নিজের কাজ চালিয়ে যায়। ঠিক তখনই ডেভিড এক হাতে ওয়াইনের গ্লাসটা তুলে নিয়ে কয়েক চুমুক দেয়, তারপর হঠাৎই ঠান্ডা গলায় বলে ওঠে, তুমি জানো আমি কি চাই, অথচ তুমি দিচ্ছ ঠিক উল্টোটা। নারীটি কিছু বলার আগেই ডেভিড হালকা হেসে বলে, রিল্যাক্স, আমি রাগ করছি না, আমি কেবল বিরক্ত। আর এটা আমার কাছে সবচেয়ে বাজে অনুভূতি, কারণ রাগ হলে অন্তত আমি কিছু ভাঙতে পারি, বিরক্ত হলে শুধু ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে সব। তার ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি, যেটা দেখলে নরম কিন্তু তাতে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর সংকেত। আচমকা সে উঠে দাঁড়ায়, পেছনে সূর্যের আলো জলরাশি ছুঁয়ে তার মুখে তীক্ষ্ণ ছায়া ফেলছে। তুমি এখন যেতে পারো, ডেভিড ফিসফিস করে বলে। মেয়েটি দেরি না করে উঠে পড়ে, হোঁচট খেয়ে টাওয়েলটা সামলে নেয়। ডেভিডের চোখের দিকে তাকানোর সাহস হয় না তার। ডেভিড তখনও তাকিয়ে আছে পানির দিকে চুপচাপ, নিঃশব্দে। হঠাৎই কিছু মনে করে সে কাউকে একটা ফোন করে, গম্ভীর কণ্ঠে বলে, খোঁজ পেয়েছো ওর? গ্রেট, এখন যত দ্রুত পারবে আমার কাছে ওকে পাঠানোর ব্যবস্থা করবে। লিসেন ভিক্টর, আই ওয়ান্ট হার অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমার যদি দেশে ফিরতে হয় একবারের জন্য, তাহলে তো বুঝোই কি হতে পারে। আর এমনি এমনি আমি তোমাদের পেছনে লাখ লাখ টাকা ঢালছি না। আমার কাজ না হলে কি করে গলায় পাড়া দিয়ে টাকা বের করতে হয় আমার ভালো করেই জানা আছে। প্রয়োজনে জেভিয়ারকেই সরিয়ে দাও। ওই বলেই ডেভিড ফোন কেটে দিয়ে রুম দিয়ে বিছানায় বসে কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর নিজেই বিড়বিড় করে বলে, শুধু তোমাকে পাওয়ার জন্য তোমার মা বাবাকেও আমি সরিয়ে দিতে দুবার ভাবিনি, আর সেইখানে একটা ছেলের জন্য তোমাকে ছেড়ে দেব। কথাগুলো বলেই ডেভিড পাগলের মতো করে হাসতে থাকে।